ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছেন নাজনীন মুন্নি, নিবেদন করছে জিপিএ ইস্পাত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নের প্রত্যয় পুনরায় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিন আগে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, তার এখন একটাই কাজ, তারেক রহমানকে ফেরত আনা। উপকূলে ঘূর্ণিঝড় ধেয়ে আসার একদিন আগে তারেককে ফেরানোর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা বলেছেন, প্রধানমন্ত্রীর আসনে এমন একজন বসে আছেন যিনি দুর্যোগের মধ্যে দেশের মানুষকে নিয়ে না ভেবে তারেককে নিয়ে ভাবছেন। দলটি প্রশ্ন তুলেছে, উপকূলীয় এলাকাতে যখন 10 নম্বর বিপদ সংকেত, তখন দেশের প্রধানমন্ত্রী প্রধান কাজ তারেককে ফেরানো, এমন বক্তব্য আসে কি করে? বিএনপি বলছে, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর সরকারের রাগের একটাই কারণ, তিনি ইতিহাসে প্রথমবারের মতো ডানপন্থী, বামপন্থী, সমাজতন্ত্রী, ইসলামী দল সহ সবাইকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন। যে আন্দোলনের ফলে 10% লোকও ভোট দিতে যায়নি বলে দাবি করছেন দলটির নেতারা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, তারেককে নিয়ে বিচার বাস্তবায়ন করার আগে প্রধানমন্ত্রীর বিচার হয়ে যায় কিনা তার জন্য প্রস্তুত থাকতে। রাজনীতির মাঠে আসলে কে কার বিচার করবে? সত্যই কি তারেক রহমান ডান বাম সবাইকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন? তারেক নিজে না আসলে সরকার কি তাকে আসলে ফেরাতে পারবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মমতাজ হোসেন, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। দর্শক আছেন আপনারা আমাদের সাথে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং অতিথিদের স্বাগত এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আলোচনাটা আমরা একটু 2 দিন পরে রাজনীতিতে ফিরি। ঝড়ের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত মানবতার জীবনযাপন করছে, তাদের নিশ্চয়ই সহায়তা ঠিকমতো পৌঁছাবে, আমরা সে প্রত্যাশা করতে পারি। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই। রাজনীতিতে আবার তারেক রহমান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাকে ফেরানো বিষয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে। মূলত তারেক রহমানের বিষয়টা এখন নতুন এরকম না, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারটা আরও বেশ কয়েকবার অনেক সভা সেমিনারে এই জিনিসটা তুলে ধরেছে। এখন প্রশ্নটা হলো যে নতুন করে যেটা বললো এবং বিএনপির যে বক্তব্যটা আছে সেটা হলো যে 10 নম্বর বিপদ সংকেত যখন চলছে, দেশ যখন খুব সংকটে, একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তখন এই জিনিস না করে কিভাবে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করা যায় এটা বললে মানুষের জন্য ভালো হয়। এটা বিএনপির পক্ষ থেকে বক্তব্য। মূলত তারেক রহমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি, এটাও স্বীকার করার কোনো ইয়া নেই, কিন্তু রাজনৈতিক এই মামলাগুলা কতটুকু যৌক্তিকভাবে ইয়া হয় এটা নিয়ে একটা বিতর্ক আছে। এখন প্রশ্ন হলো যে তারেক রহমানকে এই সাজা বহাল করতে হলে তো দেশে আনতে হবে। এই প্রচেষ্টা যদি করে, আমার মনে হয় না এটা খুব বেশি অন্যায় কাজ হবে, এটা করতে পারে। এবং একটা সাজাপ্রাপ্ত আসামি উনি কোর্টে এসে আত্মসমর্পণ করুক, করে ওনার বক্তব্য দিক, অ্যাপিল করুক, যে এইটাই তো শেষ না, তারপরে তো আরও আদালত আছে। উনি যে আদালতে সাজাপ্রাপ্ত হয়েছে তারপরে অনেকগুলা আরও ধাপ রয়ে গেছে, সেই জায়গায় উনি এসে ওনার সেই করতে পারে, অ্যাপিল করতে পারে। সেই ক্ষেত্রে বিবেচিত হবে যে উনি চূড়ান্তভাবে সাজাপ্রাপ্ত হইল কিনা। কিন্তু আপাতত নিম্ন আদালত কর্তৃক উনি সাজাপ্রাপ্ত এটা অস্বীকার করার ইয়ে নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে সময়টা বলেছে এইটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামিকে আদালতের রায় বহাল করার জন্য দেশে আনা বা অ্যারেস্ট করা বা ধরা, এটা অযৌক্তিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। রাজনৈতিক কারণে হয়তোবা এখন এই বক্তব্যগুলো আসছে, কিন্তু রাজনৈতিক কারণের বাইরে যদি আমরা যাই, তাহলে যে ঘটনায় সাজাপ্রাপ্ত হয়েছে সেই ঘটনা তো ঘটেছে বাংলাদেশে, এটাও তো বাস্তবতা। সেই ঘটনায় উনি সম্পৃক্ত কি সম্পৃক্ত নয় সেটা বিবেচনার বিষয় হতে পারে, সেটা আদালত বিবেচনা করার ব্যাপার থাকতে পারে। কিন্তু ওনাকে এসে আত্মসমর্পণ করতে হবে, অথবা সরকারের দায়িত্ব হবে যে ওনাকে এনে বিচারের দ্বার করায়, বিচারের যে রায় হয়েছে রায়ের ব্যাপারে ইয়ে করার জন্য। এটার তার মানে তাকে নিয়ে আসার যে সরকারের উদ্যোগ, সেটার মধ্যে ভিন্ন কিছু থাকলেও এটাতে আসলে ভিন্ন কিছু দেখার সুযোগ নেই, যেহেতু তিনি সাজাপ্রাপ্ত, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত। আমি একটু হাবিবুর রহমান হাবিবের কাছে আসি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যেভাবে বলা হোক না কেন, এটার পেছনে রাজনীতি আপনারা খুঁজছেন এবং মনে করেন যে প্রধানমন্ত্রী তাকে নিয়ে আসার আগে তার বিচার কাজ শুরু হয় কিনা সেই হুমকিও আপনারা দিয়েছেন। এটা কিভাবে সম্ভব হবে?
আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসের দেশ এবং দেশের বাইরে থেকে যে শ্রদ্ধা দর্শক মণ্ডল দেখছেন তাদের সশস্ত্র সালাম, বিজ্ঞ দুজন আলোচককে শুভেচ্ছা। অনেক দিন পর আসলাম, এই বছর প্রথম আসলাম। আমি সেকেন্ড হোমে ছিলাম অনেক দিন, আসতে পারি নাই। তাই সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই যে ঘূর্ণিঝড়ে আমাদের যে সমস্ত জনগণ মারা গিয়েছেন, পশু, গরু, হরিণ সহ মানুষের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এগুলো সংবেদনা প্রকাশ করছি। আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, আমি তো সাজাপ্রাপ্ত আসামি, 4 বছরের সাজাপ্রাপ্ত আসামি। আমাকে কি করবে? আমাকে সাজা কেন দিল? গাড়ি পড়ে নাই, গাড়ির চেসিস নাম্বার নেই, গাড়ির নাম্বার প্লেট, গাড়ির মালিক নেই, আমাদের 15 দিনের সাজা দিয়ে দিল। তারেক রহমানকে যে সাজা দিয়েছে, যে অরফানেজ ট্রাস্টের একটা মামলা, তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়া চোখ দিয়ে দেখেনও নাই, টাকা ওটা টাকা না ওটা চেক না ওটা কী, সাজা দিলে হয়ে গেল। ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দিয়ে গেছে, হয়ে গেছে। সাজা দেওয়াটাই তো অন্যায়। অন্যায়ভাবে ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সাজা দিয়েছে, সাজা দিয়েছে সেটাই তো অন্যায় করেছে। কিন্তু একটা মামলায় তো তিনি সাজাপ্রাপ্ত নয়, যে কটা মামলা দেয় একটার সাথে তুমি সম্পৃক্ত না। জি, ওনাকে গ্রেনেড হামলার মামলা জঙ্গিরা করেছিল, তাহলে পরে আওয়ামী লীগের সেই সময় ক্ষমতা ছিল, আওয়ামী লীগ তাহলে আপনার রমনা বটমূলের ওই ইয়ের দায়িত্ব আওয়ামী লীগ নিক। নারায়ণগঞ্জ স্বামী উসমানের অফিসে 21 জন মারা গেল, সেটার দায়িত্ব নিক যেটা আওয়ামী লীগ করেছে। পল্টনের সিপিবির মিটিংয়ে কয়জন মারা গেল, দায়িত্ব নিক। যশোরের উদিসি মিটিংয়ে হামলা হলো 10-12 জন মারা, সেটা দায়িত্ব আওয়ামী লীগ নিক, নিবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ না নিবে তাহলে জঙ্গিরা হত্যাকাণ্ড সংঘটিত করেছে, হ্যাঁ বিএনপি ক্ষমতায় ছিল, তবে ওইটা যদি তারা মুক্ত অঙ্গনে করতো তাহলে এই ঘটনাটা জঙ্গিটা ঘটাতে পারতো না। সেখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছিল। আপনি ওখানে কেন গেলেন? কার পরামর্শে গেলেন? হঠাৎ করে পরিবর্তন করলেন কেন? তারপরও ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। তার জন্য আমি এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা খুব মানে কি বলবো, নারকীয় ঘটনাই বলবো। তো এই জন্য তারেক রহমানকে আপনি এখন ঘূর্ণিঝড়ের মধ্যে আপনি তাকে তারেক রহমান যে অন্যায় করেছে তার সে লক্ষ কোটি গুণ অন্যায় করছে বর্তমান সরকার, লক্ষ কোটি গুণ। তিনি অন্যায় না করলে তিনি দেশে কেন আসেন না? লক্ষ কোটি গুণ। উনি যে গিয়েছেন করলে মানে 17 বছর যাবত কেন দেশে, 17 বছর যাবত দেশে আসেন না কেন? উনি যখন গিয়েছেন তখন আপনারা গেছেন, উনি চিকিৎসার জন্য গেছেন। ওনাকে সরকার তাকে উপর থেকে ফেরতের মাথার কোমর ভেঙে দিয়েছে, তখন উনি গেছেন। তারপর থেকে উনি চিকিৎসাধীন ছিলেন। এরপর থেকে একটার পর একটা মিথ্যা মামলা তাকে সাজা দিচ্ছেন। এই সরকার এত পৈশাচিক সরকার, তার কারণে এসে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মতো মেরে ফেলবে, তাকে বিনা চিকিৎসা তাকে মেরে ফেলবে। যে সেই এরকম সাজা একের পর এক সাজা মিথ্যা তাকে দিতে পারে, সে কোন ভরসায় আসবে? আইন আছে, বিচার আছে। আজকে আমি দাবি করছি এই সরকারের আমলে চোর, ডাকাত, লুটেরা, অনৈতিক লোকদের দিয়ে আপনি দেশ শাসন করতেছেন। এই বেনজির আহমেদ র্যাবের যখন ডিজি ছিল তখন আইজি কী কথা বলতেন এবং দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। 14 সালে যে নির্বাচনটা হয়েছে, একতরফা নির্বাচন, সে তখন আপনার এখানে ছিল কী বলে মেট্রোপলিটন কমিশনার ছিল। 18 সালে নির্বাচন র্যাবের ডিজি ছিল এবং সেনাপ্রধান আজিজ সাহেব বিজেপি যখন উনি ডিজি ছিলেন তখন উনি বলেছেন আমরা খালি বন্দুকগুলি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য, আমরা দরকার হলে মিছিল গুলি চালাতে প্রস্তুত আছি। এই সমস্ত লোকদের দেশ শাসন করা, চোর যারা, অনৈতিক যারা, একদিনে যারা 4টা ফ্ল্যাট কেনে, লজ্জা করে না? সেই সমস্ত সরকারের আমলে সেই সমস্ত পুলিশ প্রশাসন দিয়ে আপনি তদন্ত করে মামলা সাজিয়ে সাজা দিয়ে বেড়া দেশের মানুষ মেনে নেবে সেটা। আজকে আমি মনে করি নুরিয়কে যখন ধরে নিয়ে গেছিল ওখানটা নুরিয়কের সেই স্বৈরা শাসক, আজকে এই সরকারকে তো সেই আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হওয়া উচিত। এটা গণতন্ত্রকে ধ্বংস করেছে। সেটা যখন আসবে তখন গণতন্ত্রকে এটা ধ্বংস করেছে। তাদের মুখে এই কথা সাজে না। কিন্তু আপনার মনে হয় যে তাদের মুখে এই কথা সাজে না? সরকার যে উদ্যোগ নিতে চাইছে সেটাতে তারা পারবে না। আমি সরকারকে চ্যালেঞ্জ করছি। কেন পারবে না? আমি চ্যালেঞ্জ করছি, ওনাকে আনতে পারবে না। কি কারণে? এই সরকারের নৈতিকতাই নাই তো। না, নৈতিকতা প্রশ্ন তো আলাদা, আইনের প্রশ্ন আলাদা। আইনের প্রশ্ন, এই যে সরকার অনৈতিকভাবে, এই সরকারই তো সরকার না। পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন তো, আওয়ামী লীগের গঠনতন্ত্র, এখানে মমতাজ সিনিয়র মানুষ, ভদ্রলোক, আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে জাতীয় সংসদ নির্বাচনে একজনকে মনোনয়ন দেওয়া হবে, সবাই তার নির্বাচন করবে, যারা নির্বাচন করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কে বিদ্রোহী প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে। এটা কি দেখলাম আমরা? কি দেখলাম? একজনকে নমিনেশন দিল আর সব বলে দাঁড়িয়ে যাও। এটা হয় কোনো দিন? আবার সে আইন তো রয়ে গেছে ওখানে, আওয়ামী লীগের সংবিধান সংশোধন করেনি। আবার দেখেন, শেষ করে দেন, আবার দেখেন উপজেলা নির্বাচন হচ্ছে, তারাই আইন পাশ করলো কি দলীয় প্রতীকে নির্বাচন হবে। আইন কিন্তু আছে। এখন আবার এখানে বললো না দলীয় প্রতীক নির্বাচন হবে। কি দেশকে তামাশার দেশ? একে তামাশা যা ইচ্ছে তাই করবে? একটা পরিবারের ভিতরে তো গার্জিয়ান ইচ্ছা করে তামাশা করতে হবে, কোন তামাশা চলতেছে? সেই সরকারের নৈতিক কোনো অধিকারই নেই। তারেক রহমানকে ধরে আনা তো দূরের কথা, এই সরকার যে অন্যায় অপকর্ম করে যাচ্ছে দেখেন, লজ্জা করে, তারা লজ্জা থাকা উচিত।
তারেক রহমানকে ধরে আনতে। তারেক রহমান লন্ডন থেকে কথা বলছে, নির্দেশনা দিচ্ছে, তার কথা মতো আওয়ামী লীগ তার 5 জন 6 জনকে স্বতন্ত্র পাথে দাঁড়িয়ে দিল, তারপর 3%, 5%, 7%, 10%, 12% বলছে ভোট কেন্দ্রে যায় নাই। এটা যে ভোট কেন্দ্রে যায় নাই এবং অনৈতিক, অনেকগুলি কেন্দ্রে 100% করে ভোট কাস্ট করেছে। সেটা রাজনৈতিক প্রক্রিয়ার সাথে তারেক রহমানের আনতে পারা না আনতে পারার জায়গাটা আনতে পারে না আনতে পারার কারণ আছে। তারেক রহমান তো এখন আপনার বাংলাদেশের নাগরিক না, তো ওনার নাগরিকত্ব পাসপোর্টের কিছু তো হয় না। এখন একজন বাংলাদেশের নাগরিক তিনি নন। একজন বাংলাদেশের নাগরিক না হয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে আসবেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। হ্যাঁ অবশ্যই। কিভাবে? ইরানের ইয়ে ছিল না। আচ্ছা, ভিনদেশী একজন যে তার পাসপোর্ট সাসপেন্ড করেছে পর্যন্ত তার নিজের ভালোর জন্য, তিনি বাংলাদেশের রাজনীতিতে খুব বড় ধরনের জায়গা পাবেন আপনারা মনে করেন? অবশ্যই। তারেক রহমান এই বাংলাদেশে না, এই পৃথিবীতে এখন অন্যতম সে জনপ্রিয় নেতা। আজকে নির্বাচন হোক, আজকে নির্বাচন হলে আওয়ামী লীগ কয় % ভোট পাবে এর তো প্রমাণ হলো। এই যে পৃথিবীতে কেমন করে জনপ্রিয় নেতা সেটাও নিশ্চয়ই আমি আপনার কাছে তার প্রমাণ হলো আমরা জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী দান করিয়ে 10% বেশি ভোট কিন্তু যায় নাই। আমরা তো বাধা দিতে যাইনি। এই যে পৌরসভা উপজেলা নির্বাচন হচ্ছে সেখানে 10-15% ভোট কাস্ট হচ্ছে না। কার কারণে? তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের যে ঐক্যজোট গড়ে উঠেছে, ডান বাম সব মিলে, তার কারণে তার আবেদনে সাড়া দিয়ে আজকে বাংলাদেশে ভোট কেন্দ্রে যাচ্ছে না। এটাই মানে ডান বাম ইসলামের প্রতি সবাই তারেক রহমানের পক্ষে। অবশ্যই তো, বিএনপির সাথে তারা আছে তো, যে কারণে তারা ভোট কেন্দ্রে যাচ্ছে, নিয়ে থাক না ভোট কেন্দ্রে 20% ভোট নিয়ে। কোথাও আদর্শগতভাবে বা আন্দোলনের কোনো ইস্যু যদি মিলে যায় তাহলে সবাই আসলে তারেক রহমানের পক্ষে থাকে, এমন ব্যাপারটা আছে তো। এখানে জোর করে শুনেন, একটা বাড়িতে ডাকাত যখন যায় তার বৈধ সম্পদ কিন্তু ডাকাতি করে নিয়ে চলে আসে, বাড়ি আর কিছু করা থাকে না। এখন বাংলাদেশের মানুষের উপরে একটা ডাকাত সরকার বসে আছে, যারা ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, মানুষকে ভোট দিতে দেয় না। বিএনপির মতো একটা সংগঠনের এই যে অনেক কিছু অতিরিক্ত বুদ্ধিজীবী আছে না, তেজস্ক্রিয় বুদ্ধিজীবী, বিএনপি নির্বাচন না আসলে কি করবে সরকার? আরে 28 তারিখ থেকে অফিস বন্ধ করে দিল বিএনপির। 28 তারিখ থেকে বিএনপি অফিস বন্ধ করে দিয়ে, তালা লাগিয়ে দিয়ে, পুলিশ দিয়ে পাহারা দিল। কোথায় ফর্ম বিক্রি করবে, কে ফর্ম বিক্রি করবে, কে সাক্ষাৎকার নেবে, কে নমিশন দিবে, তার কোনো হিসাব নাই। আমরা নির্বাচনের প্রসঙ্গটা একটু পরে আসি, আমরা রাজনীতির প্রসঙ্গটা শেষ করি তাহলে। আমাদের সাথে আছেন মোহাম্মদ মমতাজ হোসেন, সাবেক রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগ নেতা। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। প্রসঙ্গটা অনেকবারই বলা হয়েছে, কিন্তু এইবারের যে দৃঢ়তার সাথে প্রধানমন্ত্রী বলেছেন এবং পরের দিনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন যে তারা এবার তারেক রহমানকে আনবেন, এবং একটা স্পষ্ট কথা সেখানে ছিল যে আমার একমাত্র কাজ তারেককে দেশে ফিরে নিয়ে আসা। প্রধানমন্ত্রীর এত সুদৃঢ় অবস্থানের কি কোনো বিশেষ কারণ আছে? আপনাকে এবং বিজ্ঞ আলোচক দুজনকে ধন্যবাদ, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি। প্রথমত অনেকগুলো প্রশ্ন এখানে আসছেন। অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেব বলেছেন, বিশেষ করে হাবিবুর রহমান হাবিব অনেকগুলো প্রশ্ন অবতারণা করেছেন যেখানে। তো প্রথমে আমি যারা এই সাম্প্রতিক গতকাল এবং তার আগের দিন সাইক্লোন হয়ে গেল, যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি, আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখন পর্যন্ত যারা এই সাইক্লোনের যারা এফেক্টেড হয়েছেন, তাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, কৃষি সম্পদ নষ্ট হয়েছে, মাছ থেকে শুরু করে অনেক কিছুই তাদের সম্পদ নষ্ট হয়েছে, তা অনেকে সর্বহারা হয়ে মানে সব কিছু হারিয়ে ফেলেছেন। তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সেই সমস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন করা এবং তাদের ক্ষতিপূরণ কীভাবে করা যায়, তাদের আবার স্বাবলম্বী করে তাদেরকে আবার নিজের পায়ে দাঁড় করানোর সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং কাজও হচ্ছে ইতিমধ্যে। আজকে যারা টেলিভিশনে বসে বা অন্যান্য বিরোধী দল যারা কথা বলছেন বড় বড়, তারা কেউ কিন্তু জনগণের পাশে এখন পর্যন্ত এগিয়ে যায় নাই। আওয়ামী লীগে গিয়েছে, সরকার তো আছেই, তার সাথে আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা অলরেডি সেখানে কাজ করছে, জনগণের পাশে থেকে অলরেডি কাজ করছে। সুতরাং বলা যায় সবাই আপনি রাজনৈতিক মঞ্চে বা টেলিভিশনে আমরা বলতে পারি, কিন্তু বাস্তবতা কি? বাস্তবে তো আমরা জনগণের দুর্দিনে, জনগণের কষ্টের সময়, দুঃখের সময় আমরা তার পাশে থাকি, পাই না আমরা জনগণ। এখন যে প্রশ্নটা এসছে বারে বারে, তারেক রহমানের যে প্রশ্নটা আপনি বারে বারে করেছেন, প্রথমত আমার মানে খুবই আশ্চর্য লাগে কীভাবে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের গলার জোর ফাটিয়ে বলেন, যিনি পৃথিবীর কোথাও কোনো দেশে, কোনো গণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক দেশেও বলতে পারবেন না যে একজন সাজাপ্রাপ্ত আসামি সেই দলের সভাপতি বা সভানেত্রী, চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত সভানেত্রী। পৃথিবীর কোনো দলের, কোনো গণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক দেশও নেই,
কিন্তু বাংলাদেশে আসে বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, বর্তমানে ভারপ্রাপ্ত তারেক রহমান, দুইজনই সাজাপ্রাপ্ত আসামি। আপনার সাজাপ্রাপ্ত আসামি যতক্ষণ পর্যন্ত না আপনি কোর্টের মাধ্যমে আপনি প্রমাণ করতে না পারবেন যে আমার সাজা বৈধ হয় না, আমাকে অন্যায় ভাষায় যে কোর্ট রাখবে, তখন আপনি সাজাপ্রাপ্ত আসামি। হাবিবুর রহমান আবি সাজাপ্রাপ্ত হয়েছে বলছেন, হ্যাঁ সাজা হয়েছিল, আবার বেলও পেয়েছেন, আত্মসমর্পণ করেছেন, কারাগারে গেছেন, বেলও পেয়েছেন। তারপরে তার মামলা চলবে, একদিন সে প্রমাণ যদি করতে পারে তার বিরুদ্ধে এই অন্যায়ভাবে, সে অবশ্যই সে খালাস হয়ে যাবে, সেটা কোনো সন্দেহ নেই। তারেক রহমান চারটি মামলা, একটি মামলা না চারটি, একটা হলো জিয়া ফরেন ট্রাস্টের মামলা যেখানে আত্মসাৎ করা হয়েছে এতিমদের টাকা, 10টা অস্ত্র মামলা, তারপর 21শে আগস্টে গ্রেনেড হামলা এবং মানি লন্ডারিং মামলা। একটা মামলা আছে বঙ্গবন্ধুকে মানহানি, সেইটা মানহানিটা আমি অন্যভাবে, আমি মানহানি মামলাটা আমি এইভাবে না ওইভাবে আমি আনতে চাচ্ছি, যেখানে সাজাপ্রাপ্ত হয়ে গেছে আপনার এফবিআই, মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই এসে তারা সাক্ষী দিয়ে গেছে মানি লন্ডারিং তারেক রহমানের বিরুদ্ধে। চারটি মামলায় তার বিভিন্ন ধরনের সাজা হয়েছে। যিনি এই 111-এর সময় নিজে লিখিত দিয়ে গেছেন, যিনি আর জীবনে রাজনীতি করবেন না, দেশে আসবেন না, বিল লিখে দিয়ে উনি দেশ ত্যাগ করেছিলেন। সেই লোকটি আজকে লন্ডনে বসে বাংলাদেশের মানুষের আজকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক অগ্রগতি বলেন, আজকে মানুষের যে আজকে বাংলাদেশের যে একটা অবস্থানে এসে তৃতীয় বিশ্বের একটি মডেল হিসেবে যা আছে, সেই দেশটা স্থিতিশীলতা, দেশের ভাবমূর্তি, দেশের রাজনীতিক অঙ্গনে যারা আজকে যে ষড়যন্ত্র, প্রাসার ষড়যন্ত্র আমরা বলি, ন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, দুইটার সাথে সম্পৃক্ত হয়ে আজকে বাংলাদেশের ক্ষতি সাধন করতে চায়, সেই ব্যক্তি কিভাবে একটি দেশে বাইরে, যে কথা হাবিবুর রহমান হাবিব বলেছেন, উনি বিদেশি নাগরিক, একটি বিদেশি নাগরিকত্ব যখন উনি নেয়, তারপরে তার দেশপ্রেম থাকার, আমি মনে করি না তার ভিতরে কোনো দেশপ্রেম আছে। বিশেষ করে যারা রাজনীতি করে অনেকে ডুয়েল সিটিজেনশিপ নিয়েছে, সারেন্ডার করে এসছে, ডুয়েল সিটিজেনশিপ নেওয়ার আমাদের কয়েকটি দেশের সাথে আমাদের রয়েছেও সেই অপশনগুলো আছে। যখন আপনি রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থায় আসবেন, তখন আপনাকে একটা জায়গায় আপনাকে সারেন্ডার করতে হবে, আপনি বাংলাদেশে থাকবেন না ওইটার সিটিজেনশিপ রাখবেন, সেটার অন্য ব্যাপারটা। কিন্তু আজকে যিনি বিদেশি নাগরিকত্ব, যেটা বললেন, নাগরিকত্ব নিয়ে কিভাবে বাংলাদেশের রাজনীতি তিনি সম্পৃক্ত হতে পারেন, সেটা আমার জানা নেই। পৃথিবীর কোনো দেশে আছে কিনা, যেটা হ্যাঁ বিদেশে যেটা বলেছেন খোমেনি সহ অনেকে এক্সাইল, বিদেশে নিয়ে এক্সাইলে বসে সেখানে এক্সাইল নিয়েছেন, সেই দেশের পক্ষে এক্সাইল নিয়ে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। এখানে তো রাজনৈতিক আশ্রয় নেই, তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন। সুতরাং তিনি যে আজকে পলাতক আসামি, আজকে যদি বঙ্গবন্ধুর খুনিকে, আজকে বাংলাদেশের বঙ্গবন্ধু খুনিকে দীর্ঘ 75 সালের পরে যারা ইন্ডিয়ান দিয়ে অধ্যাদেশদের বাতিল করেছেন, সাজা দেওয়া যাবে না, তাদেরকে দেশে ফেরত নিয়ে এসে তাদেরকে সাজা কার্যকর করা হয়েছে। আজকে তার মধ্যে একজন ব্যক্তি যে নাকি বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে বাংলাদেশে অপরাধ করে পালিয়ে আছে, তাদেরকে কেন আনার কি সমস্যা রয়েছে? আমি মনে করি এনে যথাযথভাবে আইনের ব্যবস্থা এবং আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ সকল রাজনীতি, যেটা বললেন, সকল রাজনৈতিক বাম দল, ডান দল, ইসলামী বলেন, অন ইসলামী দল বলেন, অতি ইসলামী বলেন, যাই বলেন, আজকে বাংলাদেশে যদি আমরা যদি খবর রাখি, সিপিবি হলো বাংলাদেশে বাম দলের বর্তমানে সবচেয়ে বৃহৎ। তারা কি তাদের সাথে আছে? নাই। তো বাম নামে যে ব্যক্তিরা রয়েছেন, আসলে তারা কি বাম? এবং ইসলামী দল নামে যারা রয়েছে, তারা কি ইসলামপন্থী? আমরা এই প্রসঙ্গে অবশ্যই কথা একই সাথে বলতে চাই। একই সাথে তারেক রহমান ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়া অবস্থাতে আসলেও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে এক দেশের মানুষকে নিয়ে আসা সম্ভব কিনা, সরকার পারে কিনা, সেটাও একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে। উত্তর জানার জন্য আমরা নিশ্চয়ই অতিথির কাছে ফিরবো একটা বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আছেন রাজকাহনে এবং আমরা আজকে কথা বলছি ঘূর্ণিঝড়ের মধ্যে রাজনৈতিক কোন ঝড়, সেই প্রশ্নকে সামনে রেখে, এবং সেই ঝড়ের একটা আভাস আমরা পেয়েছি যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। আমরা সেই আলোচনাতে ছিলাম। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আমাদের সাথে আছে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, বিএনপি যেমন একদম আত্মবিশ্বাসের সাথে বলছে যে এখানকার ডান বাম ইসলামপন্থী সকলেই নাকি তারেক রহমানের কথায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং এই দেশের মানুষও তারেক রহমানের কথায় আন্দোলনে যেয়ে 10% ভোট দিচ্ছে, আপনারাও কি তারেক রহমানের কথায় এই ধরনের কিছুতে আছেন কিনা? আমি তারেক রহমানের কথায় ডান বাম সমাজতন্ত্রী ইসলামপন্থী এক হয়েছে কিনা এটা বাস্তব ক্ষেত্রে আমি দেখিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কয়দিন আগে যখন বাইরের থেকে আসলেন, এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি কিন্তু বলেছেন যে ডান বাম, অতি বাম, অতি ডান, ইসলামপন্থী সমাজতন্ত্রী সব এক হয়ে যাচ্ছে সরকারকে হটানোর জন্য।
মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা বলছে তাহলে পিছনে কোনো একটা ঘটনা নিশ্চয়ই থাকতে পারে এবং এটা আলোচনার মধ্যে আসছে। কার্যত 24-এর নির্বাচনে আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করছি, তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা থাকতাম, আপনার প্রশ্ন যেটা বললেন আমরা আছি কিনা, তাহলে তো আমরা নির্বাচনে যেতাম না, সংসদে যেতাম না, আন্দোলনে থাকতাম, কথিত যে আন্দোলন ওনাদের সেটার সাথে থাকতাম, সেটা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী যখন এটা বলে তখন এইটার পিছনে কি রহস্য উনি বলতে পারবেন। উনি কি কোনো সিগন্যাল পাচ্ছে কিনা যে সমস্ত শক্তি এক হয়ে যাচ্ছে এবং সেটা তারেক রহমানের নেতৃত্বে, এবং সেই কারণেই কি তারেক রহমানকে আনছে কিনা। আর আপনার যে অন্যের যেটা প্রশ্ন যে তারেক রহমানকে আনার ব্যাপারটা, সেটা বিদেশি নাগরিক হইলে বাংলাদেশের সাথে বিদেশি নাগরিকের বন্দি বিনিয়োগে কোনো চুক্তি নেই। বাংলাদেশের নাগরিক যদি বিদেশে অপরাধ করে অবস্থান করে তাহলে তাকে আনার জন্য বাংলাদেশের চুক্তি আছে, তাও সব দেশের সাথে নাই। মেহেদী ভাই ছিল রাষ্ট্রপতি, ইংল্যান্ডের সাথে নাই। কাজে যেই দেশের সাথে এই চুক্তি আছে তাদের সাথে আমাদের হবে, ইংল্যান্ডের সাথে কিন্তু সেই চুক্তি আমাদের নাই। আর তারেক রহমান তো তার পাসপোর্ট বাংলাদেশে ফেলে দিছে, কাজে যেহেতু ফেলে দিছে পাসপোর্ট এবং ওই জায়গায় করছে, সেই কারণে ওনাকে আনা সরকারের পক্ষে কোন আইনে আনবে, বন্দি বিনিময় চুক্তি তো নাই এক, কাজে এইটাতে আনতে পারছে না। দ্বিতীয়ত হলো ইংল্যান্ডের মতো দেশ থেকে শক্তি প্রয়োগ করে বাংলাদেশে আনার মতো কোন সরকার আমাদের এই জায়গার মধ্যে এই অবস্থান নেই। কাজে আনাটা খুব দুষ্কর ব্যাপার হবে আইনগতভাবে। আনাটা আমার মনে হয় যে এই প্রক্রিয়া সরকার করতে পারবে, কিন্তু এই প্রক্রিয়া সফল হওয়ার কোনো কার্যকর কোনো অবস্থান বা কার্যকর কোনো সুফল দেখা যাবে না। কিন্তু ওনাকে রাজনীতি করতে হলে তারেক রহমানকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনাকে দেশে আসা উচিত এবং দেশে আসতে হবে। জেল তো রাজনৈতিক নেতাদের জন্য, আমরা সর্বস্তরের রাজনীতিকদেরকে কম বেশি জেল খাটতে দেখেছি। কাজে জেল উনি এসে জেলে গিয়ে উনি ওনার অবস্থান যদি পরিষ্কার করতে পারে আর ডান বাম ইসলামপন্থী সমাজতন্ত্রী সবাইকে এক করতে পারে, সবাই যদি তার কথা এক হয় তাহলে তো তিনি শক্তিশালী মানুষ। তাহলে সেই ক্ষেত্রে উনি এত শক্তিশালী মানুষের বাইরে থাকা উচিত না, উনি আসা উচিত এবং আইন ফেস করে, যেমন হাবিব ভাই ফেস করে আসছে, বেল নিয়ে আসছে, ওনার মামলা আছে, বেইলে আসছে, মামলা এপিল হবে, পরবর্তী হাইকোর্টে যাবে, চেম্বার জজে যাবে, এপিল ডিভিশনে যাবে, যে কোনো একটা জায়গাতে ওনারা বলেন যে 20 লাখ নেতাকর্মীর নামে মামলা আছে, তারা যদি ফেস করতে পারে তাহলে অবশ্যই তাদের নেতারও একই সাথে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু হাবিব ভাই বলেছেন যে নাসিরউদ্দিন পিন্টুকে ওনারা আশঙ্কা করছে, কি ঘটনা আমরা জানি না, ওনারা আশঙ্কা করছে বিএনপি যে নাসিরউদ্দিন পিন্টুকে জেল খাটতে মেরে ফেলা হয়েছে। এখন তারেক রহমানকে আসার পরে যদি ওইরকম কোনো ঘটনা হয় সেই কারণে হয়তো বা নাও আসতে পারে, কিন্তু ওনার উচিত আসা এবং এসে আপনার মামলা ফেস করা। আর যে জনপ্রিয়তার কথা বলা হয়েছে, এই জনপ্রিয়তা থাকলে বাংলাদেশে এসে সেটা প্রমাণ করা উচিত এবং সেই না এসে প্রমাণ করার কোনো সুযোগ আছে এরকম অবস্থা নাই। হাবিবুর রহমান হাবিব, আপনি বলছিলেন কথা বলার সময় যে পাসপোর্টের মেয়াদ শেষ, ফেলে দিবে না তো কি করবে? পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তো আমরা ফেলে দেই না, আবার রিনিউ করি। আমার দেশ, আমার দেশ, উনি কি দেখছেন যে ফেলে দিয়েছে এরকম করে? আমরা বলি না, যদি অন্য দেশে আদম তুমিজি, আচ্ছা আদম তুমিজি তার পাসপোর্ট পুড়িয়েছে, যে আমার সাথে জেলখানে পাশাপাশি ছিলাম আমরা। আচ্ছা, আদম তুমিজি তারেক রহমানের পাসপোর্ট পুড়িয়েছে? না, নিজেরটা পুড়িয়েছে। জি, তারেক রহমান মেয়াদ, আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, আমি রিনিউ করা আমার বাড়ি যাওয়ার করি না, ফেলে রাখছি। আচ্ছা, সেটা আমি করলাম না আলাদা কথা, কিন্তু আমি যখন অন্য দেশের যখন আমি নাগরিকত্ব নিব, যে কথাটা বলা হচ্ছিল যে বড় বড় নেতারা বাইরে যে কি করেছেন, রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, নাগরিকত্ব নেননি, রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, অনেক বছর থেকেছেন, তারপরে তিনি সেটাই চেয়েছেন। এখন শুনেন, কথা হলো যে উনি তো কোনো অন্যায় করে নাই, উনি সাজা পাবেন কেন? এটাই তো এসে আমি হলফ করে বলছি, একটা মামলাগুলির কথা বিশেষ করে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টে মামলা দেওয়া হয়েছে, হলফ করে বলছি এইটা যদি কেউ প্রমাণ করতে পারে, সাজা দিয়েছে কোর্ট। আমি যে কথা বলি, আমি সাজা 5 মাস কেটে আসলাম। আবারও বলছি, পৃথিবীর কোনো আদালত, পৃথিবীর কোনো আইনজীবী আমার দেশের বাদে যদি তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেছেন, এতিমের টাকা দেখেছেন, হাত দিয়ে ছুঁয়েছেন, আমার গড়দান দিয়ে দেবো। ইলেকট্রিক করার দিয়ে কেটে ফেললো, আমার আপত্তি করো না। পরিবার গাছ কেটে করার দিয়ে চিবিয়ে যদি আমার কাটে, তাও আমার আপত্তি করবো না। আমি এতখানি বিশ্বাসী। তার ম্যাডাম জিয়ার তো কোনো সিগনেচার নেই, কোথাও কোনো সিগনেচার নেই। একটা ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল যখন, তা জানেন আপনি, অনেকে আমাদের আইনজীবীরা কথাগুলো বলেন, ওইটা যখন ম্যাডাম খালেদা জিয়া 91 সালে নির্বাচন ধরো কুয়েতে গিয়েছিলেন, কুয়েতের আমি জিয়া রহমানের জন্য কিছু টাকা দিয়েছিলেন, তার 4,41,42 লক্ষ টাকার মতো বাংলা টাকা তখনকার ইতে হয়, সেটা অবকাঠামো তৈরি করা বা জিয়া রহমানের স্মৃতি রক্ষা করার জন্য।
উনি ওইটা সৌদি ব্যাংকের মাধ্যমে ওটাকে বাংলাদেশ ব্যাংকে যায়নি, কিন্তু ওরা আসছে হলো সোনালী ব্যাংকে। কতখানি গ্যাপ আপনি দেখেন। আপনার তখন ছিল রাষ্ট্রবিষয়িত সরকার 91 সালে মার্চ মাসে। এটা যখন জমা দিলেন তখন রাষ্ট্রপতি শাসিত যখন অ্যাকাউন্ট হলো, অ্যাকাউন্টের নাম কি জানেন? প্রাইম মিনিস্টার্স অরফানেজ ফান্ড। শেষ করি, প্রাইম মিনিস্টার অরফানেজ ফান্ড। প্রাইম মিনিস্টার্স অরফানেজ ফান্ড তখন হতে পারে না, তখন রাষ্ট্রপতির সাথে সরকার। সংসদে গণতন্ত্র ফিরে আসলে 19 সেপ্টেম্বর গেল। আমি শেষ করি, এটা আদালতে সমাধান হয়েছে না, আমরা কোনো সিগন্যাল নেই। এবং ওখানে না আমি এটা কেন বলতেছি শোনেন, কেন বলতেছি এই কারণে যে অন্যায়ভাবে একটা মানুষকে সাজা দিয়ে রাখা হয়েছে। সবাই মনে করেন অন্যায়ভাবে, দেশের অনেক মানুষও মনে করে অন্যায়ভাবে, আমরাও মনে করিলাম অন্যায়ভাবে। আমরা ধরে নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার জায়গায় যদি শেখ হাসিনা থাকতেন, আওয়ামী লীগ সভানেত্রী থাকতেন, সম্ভব থাকতো তাকে 16 বছর এরকম করে আটকে রাখা? তাদের যে সাংগঠনিক অবস্থা, এবং তারা যদি মনে করতো আপনাদের মতো যে তাদের নেত্রীকে অন্যায়ভাবে এই জেল দেওয়া হয়েছে, তারা বহর করে নিয়ে জেলখানা পর্যন্ত নেত্রীকে আটকে দিতেন, মানে দিয়ে আসতেন, এটা করতেন তারা? আমরা তো আইনের প্রতি যদি অন্যায়ভাবে সাজা দিয়ে যাচ্ছে তা আমাদের বিশ্বাস। আপনারা মানে দুইমুখী কথা বলছেন, একবার বলছেন আইন ভুল সাজা দিয়েছে, আবার বলছেন আইনের প্রতি আপনারা শ্রদ্ধা রাখছেন। আমরা আশা করি নাই, আমি তো বলেছি, আবারও বলছি, যেভাবে তাকে সাজা দেওয়া হয়েছে এর একদিন এই বাংলাদেশে কিন্তু এই আইন আবার উল্টে যাবে। আমরা আল্লাহর কাছে চাই যে কেউ শাস্তি হোক, এটা একটা অসহায় মানুষের আরতি। অসহায় মানুষ শুনেন, কিন্তু অসহায় মানুষ আরতি না, আপনাকে একটা কথা বলতে নিতে, এত বছর বয়সে মানুষ সাজা দিল। আপনি জানেন ওনার যে সোনালী ব্যাংকে যে অ্যাকাউন্টটা হয়েছে, সেই অ্যাকাউন্টে যে ফর্ম, আপনি ব্যাংকে তো অ্যাকাউন্ট খোলেন, সেই ফর্মটা ফটোকপি, সেই ফর্মে ওনার সিগনেচার নাই। আপনার আমি সেটাই বলছি যে হ্যাঁ মনে করেন হয়েছে অন্যায়, আপনারা যে পরিমাণ জনপ্রিয়তার কথা বলছেন, ডান বাম ইসলামী পন্থী থেকে শুরু করে সমাজতন্ত্রী সবাই আপনাদের দলে, এই রকম একটা জনপ্রিয় মানুষকে বন্দী করে চাইলেই সরকার রাখতে পারে? আসল কথায় উত্তরটা দেই। 1975 সালের 15 আগস্ট সব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সারা দেশ আওয়ামী লীগ, সেনাবাহিনীর কয়েকজন দুষ্কৃতিকারী আর আওয়ামী লীগের ভিতরে ষড়যন্ত্রকারীরা 15 আগস্টের এই দুর্বিষহ ঘটনা ঘটালো। আওয়ামী লীগের কাপুরুষেরা, আওয়ামী লীগের কাপুরুষেরা, আবারও বলি, একজনও 32 নম্বর উমুকি দিয়ে দেখতে যায় নাই যে উনি কী অবস্থা। 32 নম্বরে 36 জন লাশ পড়েছিল, কোনো কাপুরুষ যায় নাই। কর্নেল লতিফ সেই ভোলাতে অস্ত্র উদ্ধার করার কারণে, যুবলীগের অস্ত্র উদ্ধার কারণে তাকে সাসপেন্ড করা ছিল। সে কেউ দিল, কিরে তোরা লাশটা দাফন করে ব্যস্ত করিস না কেন? আওয়ামী লীগের কাপুরুষ যায়নি। আমি হাবিব আবারও বলছি, 15 আগস্টের ঘটনা সর্বপ্রথম প্রতিবাদকারী আমি, এবং প্রতিবাদ করার কারণে গলা টিপি একজনকে ধরার কারণে আমার রুমে সারাদিন আমাকে নির্যাতন। তার মানে আপনি আমি বলি আর কেউ প্রথম যদি শোনার পরে আমি করেছি, আমি সেই কাপুরুষদের কথা বলি, সেই কাপুরুষদের কথা বলি। শেখ হাসিনা, আমি যখন ছাত্রলীগের দায়িত্বে ছিলাম, আমি বলি দায়িত্বে ছিলাম, উনি যখন প্রেসিডেন্ট, যখন ওনাকে গৃহবন্দী করে রাখা হলো, আমি বহু চেষ্টা করেছি, চলুন একটা মিছিল নিয়ে আমরা ইয়ে পর্যন্ত যাই, আমরা বুঝতে পেরেছি, কেউ যায় নাই। কিন্তু আপনি তো দাঁড়িয়েছিলেন, তার মানে আপনাদের পক্ষে একজনও এরকম বীর পুরুষ নাই যে দাঁড়াতে পারে। আপনি তো দাঁড়িয়েছিলেন, এই যে আপনি একজন দাঁড়িয়েছিলেন অন্তত, যে কিন্তু আপনাদের সময় একজন বীর পুরুষ নাই। এখনো দাঁড়িয়েছি। আমি ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদ করেছিলাম, যে কারণে আমাকে মহামান্য হাইকোর্ট ডেকেছিল, সৌম্যটা করেছিল। আমি ওখানে গিয়ে আমার ভিডিও দেখানো হয়েছে, আমি শপথ বাক্য আমাকে বলেছে, শপথ বাক্য উচ্চারণ করে বলেন, আমি শপথ বাক্য উচ্চারণ করে বলেছি এই কথাগুলো আমি বলেছি। আবারও বলবো, কথা বলতে দেই, বেগম খালেদা জিয়া আমি একটু মিথ্যা দেয়, আবার আমি কথা বলতে দেই, অন্যায়ভাবে সাজা দিবেন আর আমি মেনে নেব। তাদের বক্তব্যের জায়গা এটাই যে অন্যায়ভাবে সমস্ত কিছু করেছেন, এবং তারেক রহমান ভিন্ন দেশের মানুষ হলেও একসময় তারা ফিরে এসে এই দেশের তিনি সরকার ব্যবস্থার মধ্যে বসবেন। তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কোনোভাবে সফল হওয়া যাবে না, আপনারা এই আত্মবিশ্বাসে আছেন কিনা? অবশ্যই অনেক কিছু বলা যায়, বলার খাতিরে বলা যায়। বাস্তবটা কি, বাস্তবে কি যেটা বলছেন যে তারেক রহমানের কথা বলো, জিয়া অরফান ট্রাস্টের কথা বলো, জিয়া অরফান ট্রাস্টের যদি মানে আমি এটার অনেক কিছু জানি। এনিওয়ে, আমি কিভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, কে অ্যাকাউন্ট করে, সিগনেচারি কে, কেন সোনালী ব্যাংক থেকে এটা চলে গেলো প্রাইম ব্যাংকে, কিভাবে গেলো প্রাইম ব্যাংক থেকে, এইগুলো আমি ডিটেল যেতে চাচ্ছি না, আমি যেতে চাচ্ছি না। বাট
এই টাকাটা নিয়ে উত্তোলন করা হয়েছিল এবং পরবর্তীতে যখন ধরা পড়ে তখন আবার টাকাটা, যাক সেটা অনেক হিস্ট্রি বলতে গেলে অনেক কিছু বলা হবে, কিন্তু এই টাকাটা তো জিয়া অরফান ট্রাস্টের টাকা ছিলেন এবং এই টাকাটার সিগনেটারি ছিলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ আরো কয়েকজন কমিটির সদস্য ছিলেন। তাদের আচ্ছা, এই তর্কটা আমরা রাখি কেন? কারণ না, এটা আদালতে মীমাংসা হওয়া বিষয়, আমরা তর্ক করতে চাই না এখন, একেবারে এটা নিয়ে আলোচনা না করি। আমি শেষ করে দিচ্ছিলাম, আমি শুধু যেটা বলার কারণে আমি এই কথাগুলো বলছি যে এখন সেটা তো আদালতে প্রমাণিত হয়েছে। আপনারা বলছেন যে বিএনপি বলছে বা আইবি বলছে যে এটা তারা অন্যায়ভাবে দেওয়া হয়েছে, তো অন্যায়ভাবে এমনি একটা লোক করে সাজা হয়ে গেল, এখানে তারা কেন আপার কোর্টে, সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন, এরপরে যারা হাইকোর্টের থেকে তারা যাচ্ছে না কেন, অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে না কেন? কারণ তারা সুযোগটা রাখছে যে ওইখানে গেলেও যদি সেটা একই সাজা রয়ে যায়, কারণ এই সরকার চাচ্ছে না বা এই সরকারের কাছ থেকে তারা আস্থা পাচ্ছে না এবং তারা মনে করছেন বিচার বিভাগকে সরকার আস্থা মানে সরকার বিচার প্রভাবিত করা হয় কোনো না কোনো ভাবে, ওনারা এটা মনে করেন। তাহলে আপনি যদি সরকারের আস্থা আপনি বলতেছেন, তাহলে বিচার বিভাগের প্রতি আপনার আস্থা নাই, তাহলে আপনি বিচার বিভাগের আস্থা নাই। আপনি যদি আপনার রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, যে কয়টা অর্গান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, বিচার বিভাগ, আইন, আপনার বলে পার্লামেন্ট বলেন, প্রশাসন, গণপ্রশাসন বলেন, আমরা পুলিশ বলেন, আর যে অর্গানাইজেশনগুলো রাষ্ট্রকে একটা রাষ্ট্র অর্গান, সেইগুলো কোনোটার উপর আপনার আস্থা নাই। তাহলে সরকারের উপর বলতেছে সরকার রাস্তা না, আবার বিচার বিভাগের উপর রাস্তা নাই, আপনি নিজেই তো কন্ট্রাডিক্ট করতেছেন আপনার নিজের কথা। এখন আমি আসি আপনার জায়গাটা, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে 15 আগস্টের কথা বলা হয়েছে, প্রতিবাদ করেছে হাবিব, ভালো হাবিব, অনেকে বলে আমরাও প্রতিবাদ, আমিও প্রতিবাদ করেছি, কাদের সিদ্দিকীও প্রতিবাদ করেছে, আজকে সেও প্রতিবাদ করেছে, আমরা সবাই ব্যস্ত করতে বাধ্য হয়েছিলাম এই অত্যাচারে, তারপরে এটা প্রতিরোধ করা হয়েছে, করা যে হয় না তা না, করা হয়েছে। তারপর বলতে পারেন যেইভাবে করার কথা ছিল প্রথম নিষেধে সেইভাবে হয়তো হয় না, সেটা নিয়ে কথা বলতে পারেন, প্রতিবাদ হয় নাই এইটা ঠিক না। আমি তারপরে যে জায়গাটায় আসি, যে জায়গাটা বলা হয়েছে যে একজন বিদেশি নাগরিক, এখন বিদেশি নাগরিক হয়েছেন, ওনার নিজে বাঁচার জন্য চেষ্টা করছেন। মানুষের কি বলবো, আর একটা রাজনীতিবিদ যদি জনগণের প্রতি আস্থা থাকে, যে জনগণ সকল রাষ্ট্র যা তার মূল শক্তি, সেটা যদি আস্থা থাকে, জনগণের প্রতি আস্থা থাকে, বঙ্গবন্ধু জনগণের প্রতি আস্থা ছিল, বারে তাকে ফাঁসির কাস্টে নেওয়ার চেষ্টা করেছে, উনি সেটা আপোষ করেন নাই, ফাঁসির কাস্টে মামলা হয়েছে, ষড়যন্ত্র মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, কিন্তু উনি কি আপোষ করেছেন? উনি কি ভয় পেয়েছেন যে আমাকে ফাঁসি? তাইলে যদি একটা নেতা যদি জেলে যেতে না চান, একটা নেতা যদি দেশে এসে জনগণ তার নেতা কর্মীদের সাথে, তার জনগণের সাথে সে যদি একাত্মতা ঘোষণা করতে না পারেন, কারাগারে যেতে না চান, তাহলে তিনি দেশের রাষ্ট্রের পরিচালনা কি করবেন, দেশের নেতৃত্ব কিভাবে দিবেন? আমার এটা বোধগম্য নয়। এবং এটা আপনি শিওর থাকেন, আপনি অবশ্যই কোন আইনের যে কথা বলা হচ্ছে বিভিন্ন, এবং তার সাজা ভোগ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক, এবং আমি অতিথিকে অনুরোধ জানাই, আমার একদম কম সময় আছে, আমি 1 মিনিট করে সময় দিতে পারবো অতিথিদের, এবং 1 মিনিটের মধ্যে আমি গুরুত্বপূর্ণ উত্তরটাই জানতে চাই প্রশ্নের। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে দিয়ে শুরু করি। তার মানে সকল কিছু নিয়ে আসলে তারেক রহমানকে বাইরে থেকে ফিরে আনা এবং রাজনীতিতে যে একটা আন্দোলনের পূর্বাভাস আমরা পাচ্ছি বিরোধী শিবির থেকে, দুইটার সাথে সম্পৃক্ততা আছে বলে আপনি মনে করেন কিনা? দুটার সাথে সম্পৃক্ততা সময় বলে দেবে, এখন বলার মতো অবস্থা নেই। আমি মেহেদীবের একটা জিনিস বলতে চাই, বিরোধী দলের নেতাকর্মীরা এক দুর্যোগে এগিয়ে যায় না, একমাত্র আওয়ামী লীগ এগিয়েছে। এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আমাদের চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার নেতৃত্বে এবং আমাদের এমপি আশুদ ভাইয়ের নেতৃত্বে 2টা টিম সাতক্ষীরা এবং বরিশাল অঞ্চলে কাজ করছে এবং জনগণের পাশে আমরা আছি। আমার মনে হয় যে এই জিনিসটা যদি বলা হইতো তাহলে জিনিসটা সম্পূর্ণ হতো। আর একটা হলো যে এই সাজাটা অন্যায় সাজা, এই দেশে আমার মনে হয় না এই প্রথম এইরকম সাজা হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত অনেকগুলো সাজা হয়েছে এবং 90 সালের পরবর্তীতে যখন হুসাইন মোহাম্মদ এরশাদকে জেলখানায় গেল এবং 6 বছর রাখলো, এর মধ্যে প্রথম 2.5 বছর কোনো মামলার ছিল না, শুধু 54-এ গেছে। এই অবস্থা কিন্তু বাংলাদেশে চলছে, এটার বাস্তবতা। যে আন্দোলনের পূর্বাভাসের কথা বলা হয়েছে, এটা হইতে পারে বাংলাদেশে, যে কারণ এখন অর্থনৈতিক যে অবস্থা হয়েছে, ব্যাংকগুলো লুটতরাজ হয়ে গেছে, বাংলাদেশের যে অবস্থা আছে এবং বাজারের যে মূল্য বাড়ছে, এই কারণে আমাদের দেশে একটা আন্দোলন দানা বাঁধতে পারে। মানুষ কিন্তু ভোটের প্রতি অনীহা হয়ে গেছে। স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি যে পর্যায়ে গেছে, এতে বোঝা যায় যে নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ নাই, নাই। সরকার যত কথাই বলুক,
মানুষ নির্বাচন বিমুখ হয়ে গেছে, এটা স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণিত হয়। আমি একটু মমতাজ আমাদের কাছে আসি। আমরা যে আলোচনাতে করে গিয়েছিলাম আমরা, মমতাজ হোসেন, যে কথাটা বলা হচ্ছিল যে করেই হোক আনা হবে, মানে কি পদ্ধতি আমরা এখানে আলোচনা করেছি যে সেটা তিনি বিদেশি নাগরিক হলে আমরা আনতে পারবো না, বন্দি চুক্তি হলেও আনা যায়, কিন্তু চুক্তি থাকতে হয়, ইংল্যান্ডের সাথে আমাদের চুক্তি নেই, এবং তিনি বিদেশি নাগরিক। এখন মানে পদ্ধতিটা কি আপনারা বিচার করেছেন যে কি পদ্ধতিতে? নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে তাকে আনা হবে, নিশ্চয়ই আইন কোথাও না কোথাও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, সমস্ত কিছুই উনি নিশ্চয়ই পড়াশোনা করেছেন এবং আইন বিশেষজ্ঞ যাদের সাথে পরামর্শ করেছেন। যদি না থাকে সেই দেশের সাথে চুক্তি করা এটা কোনো কঠিন ব্যাপার না, কিন্তু হঠাৎ করে তাকে আনার বিষয়ে এতখানি ব্যাপারে এতটুকু হতেই পারে। বিকজ আমি যে কথাটা প্রথমে শুরু করেছিলাম বক্তব্যে, যে আজকে বাংলাদেশে যে যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, স্থিতিশীল অবস্থায় দেশ ইন্টারন্যাশনালি বাংলাদেশের যে ইমেজ যে জায়গাটি গিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে আপনি যদি থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আপনি যদি ব্যাহত করার চেষ্টা করেন, গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা যদি আপনার ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত থাকেন, এবং আপনি একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি, সুতরাং তাকে কেন আনা যাবে না? যে আইনগত যদি কোনো ধরনের অবস্ট্রাকশনগুলো থাকে, সেইগুলো কেন, সেই ইন্টারন্যাশনাল আইন বলেন, দেশীয় আইন বলেন, বা সেই দেশে আছে সেই দেশের আইন, সব কিছু নিশ্চয়ই পর্যালোচনা করে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী সেটা দৃঢ়ভাবে উনি বুঝতে পেরেছেন, আশ্বস্ত হয়েছেন যে তাকে আনা সম্ভব, এবং উনি দেশে আনবেন, এনে তাকে বিচারের সম্মুখীন যেটা হয়েছে তা সেখানে হইতেই হবে। খুব পরিষ্কার বক্তব্য। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারবে না। আর তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য আমি এতক্ষণ যেটা বললাম তারাই প্রমাণ করে দিল, প্রধানমন্ত্রী প্রমাণ, সে এত জনপ্রিয় যে তারেক রহমানের সরকারের একমাত্র হেডেক। তার নেতৃত্বেই সারা বাংলাদেশের মানুষ আজকে ভোট কেন্দ্রে যাচ্ছে না, রেজাল্ট করবে জাতীয় পার্টি যায় না। জনপ্রিয় আপনি বলছিলেন কেমন কেন? তারা জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অনেকে ভোট দিতে যায় নাই, আওয়ামী লীগের অনেকে ভোট দিতে যায়। আওয়ামী লীগের ভোট আছে 30-35%, তো ভোট 20%, 15% কাজ করলো কেন? এই উপজেলা নির্বাচন তো তাই, জাতীয় পার্টির লোকে ভোট দিতে যাচ্ছে না, আওয়ামী লীগের ভোট দিতে যাচ্ছে না, এবং এটা বিরোধী দল আজকে ভোট দিতে যাচ্ছে না। তারেক রহমান এখানে মূল নেতৃত্বে তারেক রহমান, এটা তো খুব বাস্তব। আরেকটা কথা বলে যে আজকে তারেক রহমান আসতেছে না কেন, তো শেখ হাসিনা আসেন নাই কেন? 75 করে 81 সালে আসলেন কেন বলেন? পরিবেশ, হ্যাঁ 81 সালে আসছে, 81 সালে ফিরে আসতেন। জিয়া রহমান আসার মতো কোন ব্যারিকেড সৃষ্টি করেন, অবশ্যই সৃষ্টি করেন নাই। তার আসার অনেক রিস্ক ছিল, তখন অনেক ঘটনা। তারেক রহমান নামে তো তারপরে তারেক রহমানের নিশ্চয়ই জনপ্রিয়তা যাচাই করার জন্য হলেও এই দেশে আসা উচিত, নিশ্চয়ই আমরা নিশ্চয়ই